কপি করার পর দেন হচ্ছে ক্লাস 13 এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আমরা ওপেন করব, ক্রস করে দিচ্ছি, ফাইল, দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, দেন আপনাদের ব্যাচে যাচ্ছি, অল ল্যাপকিন এটা ক্লিক করব, ইয়েসে ক্লিক করতেছি, index.html ওপেন করব, দেন হচ্ছে এটা কি আমরা ব্রাউজারে রান করব, ওপেন উইথ ল্যাব সার্ভার। ওকে, ওপেন হচ্ছে, আমরা একটা সেকশন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটি, পুরোটাই তো কমপ্লিট। এটা কি আপনাদের? আপনারা কি আমার কথা শুনতে জি পাচ্ছেন? জি, এটা আমাদের। আচ্ছা, এটা আমাদের, এটা জি ওকে, ভাইয়া, এটা রেসপন্সিবল করবা। এটা আমাদের এটাতে লাস্ট যে কতগুলা মেনুতে অপশন ছিল সেগুলাকে অ্যাড করার কথা ছিল ভাইয়া। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এটা আপনাদের এই জায়গায় আমরা ইউআই কিট এগুলো লাইট বক্স মেবি, হ্যাঁ, কাজ করেছিলাম। ওকে, তাহলে আমরা মেনুতে কাজ করবো, এই যে উপরের পার্টটাতে, এখানে এখানে ক্লিক করলে যেন, আচ্ছা স্যাম্পল সাইটটা আমরা ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। মশিউর.dev দেন প্রজেক্ট স্ল্যাশ দিয়ে হচ্ছে পল ল্যাপকেন। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেনুতে যখন আমরা ক্লিক করতেছি এই জায়গায় হোম, অ্যাবাউট, প্রসেস অনেকগুলো বিষয় আসছে, আবার ক্রস করলে চলে যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছে। তো এই কাজটা আমরা প্রথমে করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় index.html এখানে আসার পর আমাদের ন্যাপ ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন, ন্যাপ ট্যাগ, ন্যাপ ট্যাগের পর আমরা এখানে আরেকটি ক্লাস নিব, ঠিক আছে? আইডিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আইডি নিচ্ছি, ঠিক আছে আপাতত, কারণ আমাদের আইডিটা পরবর্তীতে লাগবে। মেনু হাইফেন ফর এক্সাম্পল কন্টেইনার এরকম নামে আমরা একটা আইডি নিচ্ছি। এর ভিতরে আছে, এর ভিতরে যাওয়ার পর আমরা ফোকাস করবো যে এই পার্টটুকুতে, শুধু শুধু ওই যে এখানে মানে ক্লিক করলে যেটা আসে, প্রথমে একটা ক্রস বাটন রয়েছে, ক্লোজ বাটন আর কি। তো এটা আমরা আয়ন আইকনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। আয়ন আইকনস লিখে যদি আমি সার্চ করি তাহলে পাবো আয়ন আইকনস। তারপর হচ্ছে লোড হচ্ছে, রিলোড দিই আবার। ওকে, আয়ন আইকনস দেখতে পাচ্ছেন আসছে, নতুন একটা ট্যাবে আমি ওপেন করতেছি। তারপর হচ্ছে এখানে আমরা ক্লোজ লিখে সার্চ করব, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে, আমি এটা ব্যবহার করতেছি, যে কোনোটা ব্যবহার করতে পারেন আপনারা। কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে মেনু কন্টেইনারের ভিতরে আমরা একটা ক্লাস নিব, ফর এক্সাম্পল ক্লোজ হাইফেন বিটিআর নামে। তারপর এর ভিতরে আমরা এই ট্যাগ নিব, href আপাতত ব্ল্যাঙ্কই রাখতেছি, দেন এই ট্যাগের ভিতরে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল ক্রস ক্লোজ যে বাটনটা। তারপর হচ্ছে মেনুর আইটেম গুলো নিয়ে আসতে হবে। তো আইটেম গুলো নিয়ে আসার জন্য আমরা ক্লোজ ক্লোজ বিটিএন এর পর এই জায়গায় এখানে সে হ্যামবার্গার মেনু, হ্যাম আন্ডারস্কোর মেনু এই নামে একটি ক্লাস দিচ্ছি, আর এটা আমরা ইউএল ট্যাগের ভিতরে রাখতেছি। ওকে, ইউএল ট্যাগ দেন হচ্ছে মেনু, ইউএল এর ভিতরে মূলত হচ্ছে এলআই থাকবে, ঠিক আছে, এলআই থাকবে। এলআই এর আইটেম আমরা এখানে বলে দিচ্ছি যে কয়টা থাকবে। এলআই স্টার হচ্ছে, ধরেন আপাতত আমি তিনটা বা চারটা রাখতেছি, আপনারা বাকিগুলো অ্যাড করে নিবেন, সবগুলো হয়তো আমি করব না। আর এই দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু শেষ করে আমরা এখানে href ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে এখানে আমরা হ্যাশ অ্যাড করে দিব, দেন আমরা ট্যাপ প্রেস করব। ওকে, দেখতেই পাচ্ছেন ইউএল এলআই দেন হচ্ছে এ। এখন এর মাঝে আমরা আইটেম গুলো রাখবো, হোম, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট, তারপর হচ্ছে এখানে হচ্ছে কন্টাক্ট ক্লাস যে আইটেমটা, ধরুন আমি কন্টাক্ট এটাই রাখতেছি। ওকে, আপনারা যদি এখানে নিয়ে যায়, এই যে হোম অ্যাবাউট মাঝখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা করে নিয়েন, আমি জাস্ট তিনটা অ্যাড করতেছি। এখন হোমে ক্লিক করলে কি হবে, হোমে যখন কেউ ক্লিক করবে তখন মূলত ওই হিরো সেকশনটাতেই আসবে। তাহলে হিরো সেকশনের যে আইডিটা ওটা জাস্ট আমরা এখানে বলে দিব। তো এই জায়গায় হ্যাশ হিরো। আবার যখন কেউ অ্যাবাউটে ক্লিক করবে তখন কি হবে, এটা স্ক্রল ডাউন করে অ্যাবাউট সেকশনে চলে যাবে, এই যে এখানে চলে যাবে। তাহলে এখানেও আইডি দেওয়া ছিল, তো আমরা এখানে হ্যাশ অ্যাবাউট
বলে দিব। আবার যখন কন্ট্যাক্টে ক্লিক করব তখন কি হবে, কন্ট্যাক্ট সেকশনে যাবে, ওটারও আইডি দেওয়া আছে, আপনারা অলরেডি জানেন। এই যে কন্ট্যাক্ট আইডি, তো ওটাই আমরা এখানে দিয়ে দিব, হ্যাশ কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট আমরা দিয়ে দিলাম, কন্ট্যাক্ট। ওকে, দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আমরা একটু চেক করে দেখি যে আমাদের আউটপুটটা কিরকম আসছে। এই যে এই জায়গায় এখানে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, আর হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। এখন এটা আমাদেরকে সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে। তো আমরা রিসোর্সেস দেন সিএসএস দেন হচ্ছে স্টাইলর সিএসএস এটা ওপেন করব। স্টাইলর সিএসএস ওপেন করার পর দেন হচ্ছে আমাদের যে নেভিগেশন যেখানে ছিল, নেভিগেশনটা হচ্ছে আমরা আরেকটু নিচে, এই যে এই জায়গায় নেভিগেশন কাজ করেছি। তো এই জায়গায় আমরা কোড করতেছি। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে যে ক্লাস আইডিটা ছিল মেনু কন্টেনার, এটা নিয়ে আমরা কিছু কাজ করতে যাচ্ছি। এটা আমি কপি করলাম, কপি করার পর দেন হচ্ছে হ্যাশ মেনু কন্টেইনার দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। প্রথমে এটার একটা উইথ দিব, আমরা উইথ 100% সেট করে দিলাম। দেন একটা হাইট দিব 100 রিপোর্ট হাইট আমরা সেট করে নিলাম। তারপর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড আমরা এখানে আরজিবি তে ব্যবহার করব। আমি এটার উপরে মাউস হোভার করতেছি, দেন অপাসিটিটা একটু কমাবো। আপনারা এই যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন, চাইলে এইভাবে রাখতে পারেন, আবার চাইলে আরজিবি তেও নিয়ে যেতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে আমি একবার ক্লিক করলাম, এইচএসএল এ চলে গেছে, এইচডব্লিউপি, আবার দেন হচ্ছে আরজিবি, আমরা আরজিবি তে রাখতে আছি, সেটা ব্যবহার করব। আর এই জায়গায় এখানে 912, এটার পরিবর্তে আমি জাস্ট 95 এরকম রাখলাম। ওকে, 95% ট্রান্সপারেন্সি আমি রাখতে যাচ্ছি। এখন আমরা একটু চেক করে দেখি, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এইটা এই কোণা থেকে শুরু হওয়ার কথা, বাট এটা অনেকটুকু নিচে। তো এটা আমরা সলভ করতে হবে আমাদেরকে। এটা আমরা সলভ করতে পারবো পজিশন করে, পজিশন ফিক্সড করে ফেলতেছি, পজিশন কোলন দিয়ে হচ্ছে ফিক্সড, দেন টপ থেকে 0 থাকবে, আর লেফট থেকেও এটা 0 থাকবে। দেন আমরা চেক করে দেখি, দেখতে পাচ্ছেন এখন একদম ওই কর্নার থেকে স্টার্ট হয়েছে। আর হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যে লগো বা পল ল্যাবকে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত পেছনে থাকার কথা, মানে ওভারলেটার পেছনে, বাট ওভারলের উপরে শো করতেছে। তো এটা আমাদেরকে সলভ করতে হবে। তো এটা সলভ করার জন্য আমাদের এখানে মেনু কন্টেনার, যেহেতু এখানে পজিশন আমরা সেট করেছি, পজিশন যেই ভ্যালুই থাকুক না কেন, ওখানে আমরা জ্যাড ইন্ডেক্স সেট করতে পারবো। জ্যাড ইন্ডেক্স কোলন দিয়ে ফর এক্সাম্পল 999, একটু বেশি দিয়ে দিলাম আর কি, 3টা 9 দিয়ে দিলাম। ওকে, এখন দেখতেই পাচ্ছেন যে সব নিচে চলে গেছে। এখন এগুলোকে আমরা একটু ঠিকঠাক মতো সেট আপ করি। ক্রস ক্লোজ যে বাটনটা, এটা একদম ডান দিকে থাকবে। তাহলে ওখানে আমরা একটা ক্লাস নিয়েছিলাম ক্লোজ বিটিএন, ক্লোজ হাইফেন বিটিএন, এর ভিতরে এ ছিল, এর ভিতরে আবার আয়ন হাইফেন আইকন ছিল। এখন এটাতে কি হবে, এটার পজিশন অ্যাবসলিউট কাজ করবে, পজিশন অ্যাবসলিউট, দেন টপ থেকে এটা 4.5 র্যাম নিচে নেমে আসবে, আবার রাইট থেকেও 4.5 র্যাম সরে আসবে। আর হচ্ছে এটার কালার চেঞ্জ করতে হবে, কালার কলাম না, কালার সি, দেন হ্যাশ এফ 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 হোয়াইট কালার কাজ করবে। আর হচ্ছে ফন্ট সাইজটাও বড় হবে, ফন্ট সাইজ ধরেন 4.5 র্যাম আমি দিয়ে দিচ্ছি। দেন আমরা একটু চেক করে দেখবো, দেখতেই পাচ্ছেন ক্লোজ বাটনটা এই জায়গায় সেট হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা হোম অ্যাবাউট কন্টাক্ট এটাকে মিডলে সেট করতে হবে। তো এটাকে মিডলে সেট করার জন্য আমাদেরকে এখানে আরেকটি ক্লাস ছিল হ্যাম মেনু নামে, ইউএল ট্যাগের ভিতরে আমরা ওই ক্লাসটিকে ধরতেছি। তো এখানে আমরা যেহেতু এটা ক্লাস ডট দিয়ে ধরবো, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। আর হচ্ছে কি করতে হবে, পজিশন করতে হবে, পজিশন করেই আমরা মাঝখানে নিয়ে আসবো। তো পজিশন অ্যাবসলিউট, দেন হচ্ছে টপ থেকে 50%, তারপর লেফট থেকেও 50% কাজ করবে। আর ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে হবে, ট্রান্সফর্ম দেন ট্রান্সলেট -50%, কমা দিয়ে হচ্ছে -50%। ওকে, এখন আমরা চেক করে দেখি যে আমাদের এটা আসছে কিনা, দেখতে পাচ্ছেন আসছে। আর হ্যাম মেনুতে যেটাই থাকবে সেটা টেক্সট লাইন সেন্টার হবে। আমরা একটু চেক করে দেখি, দেখতে পাচ্ছেন সেন্টার হয়েছে। এখন এটার কালার বা ফন্ট সাইজ এগুলো একটু বড় করতে হবে। তো কালার আমরা কালার, ওকে, হ্যাশ
এফ 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 হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আর ফন্ট সাইজ ধরেন 2 RAM আমরা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন বড় হয়েছে। আপনি চাইলে আরো বড় করতে পারবেন যদি মনে করেন যে আর একটু বড় করা যায়। আপাতত আমি 3 RAM দিচ্ছি। ওকে, দেন এগুলোর লিস্ট রয়েছে, লিস্ট স্টাইল রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে হ্যাম মেনুতে কালার ফন্ট সাইজ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা এইখানে লিস্ট স্টাইল নাম করে দেন, আর ফন্ট সাইজ কালারটা আমরা এখানে না দিয়ে অন্য এক জায়গায় দিব। হ্যাম মেনু এর ভিতরে অ্যালাই ছিল, ওই অ্যালাই এর ভিতরে আবার এ ছিল। ওকে, এইটাকে ধরবো। চাইলে আপনি হ্যাঁ একই ধরা যায়, কালার ফন্ট সাইজ। আবার অ্যালাইও আমাদের ছোট্ট একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক আমরা ব্যবহার করব, না হলে মার্জিন কাজ করবে না, কারণ এখানে মার্জিন দিতে হবে আমাদেরকে উপরে নিচে। ফর এক্সাম্পল 2 RAM দিয়ে দেখি, ডানে বামে 0, 2 RAM বেশি হয়ে যাবে, 1 RAM দিয়ে আমি 1 RAM দেন চেক করে দেখবো। সরি, ভুল করলাম তো, ইনলাইন ব্লক দেওয়ার দরকারটা কি? নর্মালি এটা তো নিচে নিচেই থাকবে, ব্লক দেওয়া যেতে পারে, বাট ব্লক আমি দিতে চাচ্ছি না, নর্মালি থাকুক। এখন ঠিক আছে। আমরা চেক করে দেখি মার্জিনটা কাজ করে কিনা। যদি মার্জিনটা কাজ করে তাহলে আর কোনো সমস্যা নেই। অ্যালাই, হ্যাঁ মার্জিন তো কাজ করতেছে, তাহলে ইনলাইন ব্লকের কোনো প্রয়োজনই নেই। ওকে, তারপর এইতে মার্জিন দিলে কাজ করবে না। ওকে, বাট আমরা তো অ্যালাই দিয়েছি, তাহলে আর কোনো সমস্যা নেই। আর এই জায়গায় টেক্সট ট্রান্সফর্ম আমরা আপার কেস ব্যবহার করব, দেন চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন হোম অ্যাবাউট কন্টাক্ট ঠিকঠাক মতো রয়েছে। এখন হপার করে ডিফারেন্ট কালার কাজ করবে, যদি আপনি ওইরকম দিতে চান দিতে পারেন। তো এই জায়গায় হ্যাম মেনু, দেন অ্যালাই, অ্যালাই যখন কেউ হভার করবে তখন হচ্ছে এতে কি কাজ করবে, কালার চেঞ্জ হবে। তো কালার সে আমরা হ্যাশ ই, না এটা না, FF2B4 এটা দিতে যাচ্ছি। এখন আমরা একটু চেক করে দেখি হোম অ্যাবাউট কন্টাক্ট, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কালার কাজ করতেছে। ওকে, নর্মালি এখন আমাদের এখানে এটা ঠিকঠাক মতো শো করতেছে, দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করব তখন তো আর এটা থাকবে না। ঠিক আছে, এটা ক্লোজ অবস্থায় থাকবে। ঠিক আছে, তো এইটাই আমরা করতে যাচ্ছি। তো আমরা একদম উপরে যাব, উপরে যাওয়ার পর দেন এটার উইডথটা আমরা 100% না করে 0 করে দিব ইনিশিয়ালি। তো যখন আমরা 0 করে দিলাম, দেখতেই পাচ্ছেন যে এখন আর নেই, কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে, এখানে কিছু পার্ট দেখা যাচ্ছে যে হোম অ্যাবাউট কন্টাক্ট। তাহলে এই সমস্যাটা সলভ করার জন্য আমরা মেনু কন্টেইনারে ওভারফ্লো হিডেন করব। ওভারফ্লো হিডেন, যদি আপনি ওভারফ্লো হিডেন করে দেন তাহলেই আর এই সমস্যাটা থাকতেছে না। তো নর্মালি যেরকম ছিল আগে ওইরকমই আছে। ওকে, এইটুক পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। একজন রেসপন্স করেন। জি ভাইয়া, জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তারপর তাহলে এরপরের যেটা, সেটা হচ্ছে যে ওই মেনুটা যেটা আমরা একটু আগে তৈরি করলাম, এটা আসবে কখন? আসবে যখন আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে যে মেনুর আইকন রয়েছে ওখানে ক্লিক করলে তারপর আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে এইটাকে আমরা বলে দিলাম যে এটার উপরে যেন কোনো কিছু ফ্লো না করে। ঠিক আছে, তো এটার উপরে কোনো কিছু ফ্লো করবে না, যেহেতু সে অন্য কাউকে সরাইতে পারতেছে না, সে ওখান থেকে হাইড হয়ে যাবে। ওয়ার্কফ্লো হিডেনের কাজটাই এটা। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করলে ওই জিনিসটা আবার আসবে যেটা আমরা ওই যে তৈরি করলাম হ্যামবার্গার মেনুর জন্য। এখন এই কাজটা আমরা কিভাবে করব? এইটা আমাদের করার জন্য আমাদেরকে একটু জাভাস্ক্রিপ্টের কিছু কোড করা লাগবে। তো এটার জন্য আমরা জেএস ফোল্ডারে যাব, দেন হচ্ছে আমাদের যে জেএস ফাইল main.js এটা ওপেন করব। এটা ওপেন করার পর দেন হচ্ছে এই জায়গায় মেক সেটআপের পর আমরা এখানে একটা কমেন্ট করে নিতে পারি যে আমরা এখানে নেভিগেশন নিয়ে কাজ করতেছি, নেভিগেশন ফর এক্সাম্পল। ওকে, এর নিচে যাচ্ছে, এর নিচে যাওয়ার পর দেন হচ্ছে আমাদেরকে এখানে একটি ফাংশন তৈরি করতে হবে প্রথমে। ওকে, আমরা একটা ফাংশন তৈরি করি এই জায়গায়, ফাংশন, দেন নাম যে কোনো দিতে পারেন। আমি এখানে সে ওপেন মেনু এই নামে রাখতেছি। দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর দেন হচ্ছে গেট ডট এলিমেন্ট, গেট
আমার এখানে একটু সমস্যা হচ্ছে, এটা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। দেন হচ্ছে ডট, কি একটা অবস্থা, এলিমেন্ট বাই। আচ্ছা, আপনাদেরকে আমি একটু এখানে দেখায় নেই কি ইউজ করতে যাচ্ছি। গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এই জিনিসটা মূলত আমি ব্যবহার করতে যাচ্ছি, একটু আপনাদেরকে এখানে ক্লিয়ার। ওখানে আমার লিখতে গেলে প্রবলেম হচ্ছে গেট এলিমেন্ট বাই এচটিএমএল ডকুমেন্ট। তো এটা আমি কপি করতেছি, ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, তো এইটুকু আমি বাদ দিচ্ছি। দেন হচ্ছে ডকুমেন্ট ডট গেট দেন এলিমেন্ট বাই আইডি। ওকে, এখন ঠিকঠাক রয়েছে। ফার্স্ট ব্রেকে শুরু শেষ করতেছি। তো এখন আমাদের যে ডকুমেন্টে যে আইডিটা ছিল, ওই আইডিটা আমরা একটু খুঁজে বের করব। আমরা এখানে একটা আইডি নিয়েছিলাম মেনু কন্টেইনার নামে। ওকে, তো এটা আমরা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় ডাবল কোটেশনের ভিতরে আমরা সেট করে দিব, ঠিক আছে। আমরা এই আইডিটাকে ধরলাম। এখন এই আইডিটাকে ধরে আমরা কি করতে যাচ্ছি, এটার স্টাইলে আমরা কিছুটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি। তো ডট স্টাইল, দেন হচ্ছে ডট দিয়ে উইতে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। উইথটা নর্মালি এখন 0 করা রয়েছে, এইটাতে আমরা মূলত 100% করতে যাচ্ছি, 100%। এখন এই ফাংশনটা আমরা তৈরি করলাম, কিন্তু ফাংশনটা এক্সিকিউট হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা কল করতেছি। এখন এটা কিভাবে করতে হবে, এই কাজটা করার জন্য আমরা index.html এ যাব। যাওয়ার পর দেন হচ্ছে আমাদের যে আইকনটা রয়েছে, এই যে মেনুতে এই থেকে এই জায়গায় আমরা আপাতত এইচটাপে আমি হ্যাশ রাখতেছি, কারণ ব্ল্যাঙ্ক রাখলে এটা কাজ করবে না। হ্যাশ রাখতেছি। দেন হচ্ছে এই জায়গায় আমরা একটা ইভেন্ট ব্যবহার করব, অন ক্লিক ইভেন্ট। দেন ইকুয়াল দিয়ে আমাদের ফাংশনের নাম আমরা চাচ্ছি যখনই এই মেনু আইটেমটাতে কেউ যখন ক্লিক করবে, তখন আমাদের যে এই ফাংশনটা আছে এই ফাংশনটা এক্সিকিউট হবে। তো আমরা এখানে ওপেন দেন মেনু, ফার্স্ট ব্রেকে শুরু শেষ করব, এটুকুই আমাদের কাজ। এখন আমরা একটু ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর চেক করে দেখবো যে আমাদের এটা ক্লিক করলে কিছু আসে কিনা। এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের এখানে আসছে। আর এই জায়গায় যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় দেখবো যে হ্যাশ অ্যাড হচ্ছে, কারণ এটার href এ হ্যাশ দেওয়া রয়েছে। ওকে, যেহেতু এখানে আমাদের হ্যাশ ইউআরএল এ অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে এখানে href এর ভিতরে এই লেখাটা লিখে দিতে পারেন, জাভাস্ক্রিপ্ট দেন কোলন দিয়ে পয়েন্ট দেন ফার্স্ট ব্রেকে শুরু শেষ করে এটার ভ্যালু 0 দিয়ে দিবেন এখানে, তাহলে দেখবেন যে আর কোনো হ্যাশ অ্যাড হবে না। এখন আবার একটু আমরা চেক করে দেখি যে হ্যাশ এখন আছে, ওটা বাদ দিয়ে আমি একবার রিফ্রেশ করতেছি। দেন এখন ক্লিক করব, এই যে ক্লিক করতেছি, এখন আর কোনো হ্যাশ উঠছে না, আর আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। আবার এই ক্লোজ বাটনে যখন ক্লিক করবে তখন এটা ক্লোজ হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আরেকটা ফাংশন তৈরি করব। তো এটা কপি করতেছি, কপি করার পর তার নিচে পেস্ট করে দিব। আর এইখানে ওপেন মেনুর পরিবর্তে এখন ক্লোজ মেনু আমি নাম দিলাম। আর উইথটা এখানে 0 হয়ে যাবে, ভ্যালুটা আমরা 0 সেট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এটা অ্যাড করি। এটা অ্যাড করবো যে ক্লোজ বাটনে, এই জায়গায় জাভাস্ক্রিপ্ট কোলন ভয়েড, এটা আমি কপি করতেছি। কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। আর এই জায়গায় এখানে অন ক্লিক ইভেন্ট আমরা এক্সিকিউট করব। এই জায়গায় ক্লোজ মেনু দেন ফার্স্ট ব্রেকে শুরু শেষ করতেছি। ওকে, এখন আমরা একটু চেক করে দেখি। এই জায়গায় রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর এখন এখানে একবার ক্লিক করব, এই যে আসছে। আবার যখন এই ক্রসে ক্লিক করতেছি তখন আবার এটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো কাজ করতেছে। মানে কোনো কিছু নাই, ওই হ্যাশটা যেন কাজ না করে এটার জন্যই আমরা মূলত ব্যবহার করতেছি আর কি। এখন এটা দিয়ে দিছে কিভাবে ইউজ করার ভাইয়া, জন্য। হ্যাঁ বলেন। হ্যালো। যে বলতেছিলাম ওয়ান ক্লিক ইভেন্ট, এটা যদি HTML ইউজ না করে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করার কোনো সিস্টেম আছে? ব্যবহার করা যায় জাভাস্ক্রিপ্টে অন ক্লিক, কিন্তু ওখানে তো আমাদের এই বর্তমান যে সিচুয়েশন, ওখানে তো আর ওইভাবে দরকার নেই। এভাবে ব্যাপারটা হচ্ছে এটা তো ইনলাইন হয়ে গেল, দেখা গেছে যে মেইন ডট জিএস এর ভিতরে যদি আমি ইউজ করি তাহলে কি কাজ করবে না? ইনলাইনে ওই প্রবলেম নাই, সিস্টেম ইনলাইনে ইউজ করলে সমস্যাটা কোথায়?
হ্যাঁ, এমনি আর কি, মানে যেহেতু আলাদা ফাইল আছে সেক্ষেত্রে। সমস্যা নেই কোনো, এভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর হ্যাঁ, তারপর আমরা এর পরের স্টেপে যাই। এরপর হচ্ছে যখন আমরা হোম, এদের মাইক্রোফোন মিউট করে না একটু। ওকে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, যখন আমরা অ্যাবাউট এ ক্লিক করবো, যেমন আমি এখন ক্লিক করতেছি, যখন অ্যাবাউট এ ক্লিক করতেছি তখন অ্যাবাউট সেকশনে চলে গেছে অলরেডি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই অ্যাবাউট এই যে এটা রয়ে গেছে। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় ইনডেক্স ডট এইচটিএমএল এখানে আসবেন, এখানে আসার পর যতগুলো লিঙ্ক থাকবে এই ট্যাগ থাকবে, তো অথবা আমরা এরকমও করতে পারি, সরাসরি ওই মেনু কন্টেনারেই অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমরা দেখি ট্রাই করে। মেনু কন্টেনারে এই জায়গায় যখনই এর এর ভিতরে যখনই কেউ কোথাও ক্লিক করবে, মেনু ক্লোজ হয়ে যাবে, ক্লোজ মেনু, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবো। এখন আমরা একটু চেক করে দেখবো, ব্রাউজার ওপেন করতেছি, দেন হচ্ছে এই জায়গায় রিফ্রেশ করতেছি। এখন এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর দেন হচ্ছে অ্যাবাউট এ ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ওটা অ্যাবাউট সেকশনে চলে গেছে আর ওটাও হাইড হয়ে গেছে। আমরা একটু স্ক্রল আপ করে দেখি, হ্যাঁ ঠিকঠাক, তো উপরে বাইরে কোথাও ক্লিক করলে ওটা হাইড হয়ে যাবে বা এখানেও হাইড হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক মতোই কাজ করতেছে। ওকে, তো আমাদের এইটা মোটামুটি রেডি, এখানে আর কোনো প্রবলেম নেই। আপাতত ক্লোজ করতেছি। এখন হচ্ছে আমাদেরকে স্টিকি মেনু নিয়ে কাজ করতে হবে। এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন, স্ক্রল ডাউন করলে একটা স্টিকি মেনু রয়েছে। ঠিক আছে, মানে এই স্টিকি মেনুটা আমাদেরকে নিয়ে আসতে হবে। টগল আইকন কাজ করে, টগল আইকন তো আমাদের এখানে আছে, এই যে টগল আইকন আমরা সেট করলাম, কোরাস ফাউন্ডেশনও তো সেম টগল আইকন, আমরা যখন মোবাইলে যাব ওই টগলই তো কাজ করবে, যখন আমরা টগলে ক্লিক করব তখন আসবে। আবার এইভাবে না এসে ভিন্নভাবে নিয়ে আসা যায়, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, আর অনেক প্লাগইন রয়েছে বা নর্মাল কোড করেও করা যায়। ওকে, আপাতত এটা দেখেন, পরবর্তীতে আরো শিখতে পারবেন। ওকে, তারপর এরপরের স্টেপ হচ্ছে আমরা স্টিকি মেনু। স্টিকি মেনুটা এই যে এটাকে স্টিকি মেনু বলেন, তো এটা আমরা ইউআই কিটের মাধ্যমে করতে পারবো। ইউআই কিট লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন ktyuikit.com। দেন হচ্ছে ডকুমেন্টেশন, এই জায়গায় যাব, এখানে যাওয়ার পর দেন হচ্ছে আমরা সার্চ করব স্টিকি লিখে। ওকে, এই জায়গায় স্টিকি আসছে। আবার আপনারা চাইলে মেনু, যে এখানে যে মেনুটা তৈরি করলাম এখানে ক্লিক করলে কিছু একটা আসতেছে, যেমন আমাদের পুরো স্ক্রিন জুড়ে, আপনি চাইলে ইউআই কিট দিয়ে তৈরি করতে পারবেন। অফ ক্যানভাস নামে একটা আইটেম রয়েছে, অফ ক্যানভাস দিয়ে আপনি করতে পারবেন, যে ক্লিক করার পর ডানে বা বাম দিক থেকে আসবে। ওকে, দেখে নিন নিজেরা একটু। Okay, এই জায়গায় ইউকে স্টিকিতে আমাদের যেটা দরকার, আমরা যদি স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন দেখে নিই যে কোনটা আমাদের দরকার। আমাদের এটা দরকার, এই যে অ্যানিমেশন স্লাইড টপ, উপর থেকে একটু নিচে আসবে। তো এটা মার্কআপে যাবেন, মার্কআপে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কোডগুলো লাগবে ওটা নিয়ে আসবো আমরা। ইউকে স্টিকি অ্যাট্রিবিউট, এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা একটু একদম পুরোটা কপি করে নিব এই পর্যন্ত। ওকে, কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করব হচ্ছে ন্যাপটেকের মাঝে, এই জায়গায় ন্যাপটেকে আমি পেস্ট করে দিচ্ছি, অল্টার প্রেস করে নিচে নিচে নামিয়ে নিচ্ছি। ওকে, এই জায়গায় নর্মালি *200 ওটা কোনো প্রবলেম না, এগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু এই পার্টটুকু আমরা রাখবো না, যে এই যে ইন কোলন দিয়ে ইউকে হাইট লার্জ যে ক্লাসটা আছে এইটা আমরা রাখবো না, এটা রাখলে প্রবলেম হয়। ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিকঠাক মতো কাজ করে না। আর বাকি যেগুলো আছে এগুলো থাকবে। এখন আমরা একটু চেক করে দেখবো যে আমাদের স্টিকি মেনু আসে কিনা। পড়ে যাচ্ছি, এই অবস্থা কেন? স্টিকি মেনু আসছে, বাট এটা ডিজাইনের প্রবলেম রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যখন স্ক্রল ডাউন করতেছি এই যে কিছু একটা উপর নিচে থেকে আসছে, তো এটা আমরা ঠিকঠাক করে নিব। এখন এক্সট্রা কিছু সিএসএস কোড করা লাগবে আর কি। এই আমরা একটু ইন্সপেক্ট করি, দেখি কি সমস্যা। ইন্সপেক্ট করে এই জায়গায় ন্যাপট্যাগ, ন্যাপট্যাগের ভিতরে ইউকে স্টিকি ফিক্সড। ওকে, এটার পজিশন ফিক্সড করা রয়েছে, টপ থেকে 80 পিক্সেল। যাই হোক, আমরা সিএসএস এর মাধ্যমে কিছু কাজ করি এই জায়গায়।
সবসময় আপনি যে প্লাগইন থেকে একদম এক্স্যাক্টলি যেটা চান ওটাই নিয়ে নিতে পারবেন, ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে কাস্টম কোড করা লাগবে। ওকে, তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাপটেক এর মাঝে ওরা একটা ক্লাস অ্যাড করছে, ইউকে হাইফেন স্টিকি হাইফেন ফিক্সড নামে, অনেকগুলো অ্যাড করছে, বাট আমাদের দরকার এটা, ইউকে হাইফেন স্টিকি হাইফেন ফিক্সড। তো এই জায়গায় আমি ন্যাপটেক আর এর মাঝে যখন ইউকে হাইফেন স্টিকি হাইফেন ফিক্সড নামে ক্লাস থাকবে তখন কিছু কোড এক্সিকিউট হবে। আমরা এটা অ্যাড করে দিচ্ছি এখানে। এক নাম্বার হচ্ছে এটা টপ থেকে 0 পজিশনে থাকবে। ওকে, আমি নর্মালি এটা এইভাবে হয়তো বা কাজ করবে না, কারণ ওভাররাইট করাতে হবে আমাদেরকে সিএসএস এর কোড, মানে প্লাগইন থেকে যেটা পাচ্ছে ওটা না পেয়ে যেন আমাদেরটা পাই। ইম্পর্টেন্ট ফ্ল্যাগ আপনারা অ্যাড করে দিবেন, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট, তাহলে এটা ওভাররাইট করবে। দেন আপনারা চেক করে দেখেন এই জায়গায় যে এখন এটার পজিশনটা চেঞ্জ হয়েছে কিনা। স্ক্রল ডাউন করতেছি, হ্যাঁ পজিশন চেঞ্জ হয়েছে। এখন এই ন্যাবের আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদেরকে দিতে হবে। তো এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার আমরা অবশ্যই আরজিবি তে ব্যবহার করব, 0.95 বা 9 দেওয়া যেতে পারে, 90% ট্রান্সপারেন্সি থাকবে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে, আর এটা আবার উপরে মনে হচ্ছে মার্জিন আছে, আমরা একটু দেখি যে এটা পাচ্ছে কোন জায়গা থেকে। ন্যাপটেকের মাঝে আমরা যদি এই জায়গায় আসি, ওকে এখানে তো কোনো কোড দেখতে পাচ্ছি না। প্যাডিং কাজ করতেছে, প্যাডিং টপ 4.5 র্যাম কাজ করতেছে না। সবসময় ঠিক হবে না ইম্পর্টেন্ট ইউজ করা, যদি ইমার্জেন্সি মানে যখন একদমই পসিবল না অন্যভাবে, সেক্ষেত্রে ইমার্জেন্সি ইম্পর্টেন্ট ব্যবহার করবেন ওই কোনো কিছুকে ওভাররাইট করতে গেলে আর কি। আমাদের এখানে ইম্পর্টেন্ট ছাড়া যেহেতু কাজ করতেছে না এই জন্য আমরা ব্যবহার করলাম। ওকে, না প্যাডিং টপ এই যে এখানে দেখতে পাচ্ছেন 4.5 র্যাম দেওয়া রয়েছে। তো যখন ওই স্টিকি ক্লাসটা অ্যাড থাকবে তখন প্যাডিং টপটা আমরা এভাবে যাচ্ছি না, এই জায়গায় স্টিক ন্যাপট্যাগের ভিতরে যখন এই ক্লাসটা থাকবে তখন প্যাডিং টপ আমরা আপাতত 0 করে দিয়ে দেখি কিরকম দেখা যায়। 0 করলে এই যে উপরে কোনো প্যাডিং নেই। দেন হচ্ছে আমরা উপরে নিচে অল্প একটু প্রসারিত করতে পারি দুইটাকেই, প্যাডিং টপ 0, অথবা একটা কাজ করতে পারি নর্মালি প্যাডিং দিয়ে উপরে ধরেন 1.5 র্যাম প্যাডিং, ডানে বামে হচ্ছে 0। এখন চেক করে দেখি যে প্যাডিং ঠিক আছে এখন। ওকে, স্টিকি মেনু কাজ করতেছে। আর এই জায়গায় আমরা দেখি যে স্টিকি মেনু অবস্থায় যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন অ্যাবাউট এ যাচ্ছি, অ্যাবাউট পার ঠিক আছে, কন্টাক্ট ঠিক আছে, উপরে সবকিছু ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এইটুকু হয়ে গেল, এইটুকুর কাজ শেষ। তারপর কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে রেসপন্সিভ করা। ঠিক আছে, এটাকে রেসপন্সিভ করতে হবে। মোটামুটি ডিজাইন তো রেডি হয়ে গেল। ওকে, এখানে একটু প্যাডিং দিয়ে দিলে ভালো লাগবে, প্যাডিং নাই মনে হচ্ছে। এটা কি ছিল, টু টপ ছিল, দিয়ে দিই প্যাডিংটা টু টপ। একটি টু টপ, এই যে বর্ডার দেওয়া ছিল কিন্তু কোনো প্যাডিং দেওয়া ছিল না। প্যাডিং তুলন্তে হচ্ছে 1 র্যাম, চারদিকে প্যাডিং দিয়ে দিচ্ছি। তাহলে আমরা চেক করে দেখি। ওকে, আরো ডিজাইন আপনারা চাইলে করে নিতে পারবেন। আর এটার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা হোয়াইট রেখেছি, থাকুক হোয়াইট আপাতত, আপনারা এগুলো অ্যাডজাস্ট করে নিন প্রয়োজনে। ওকে, তো এখন আমরা মূলত এটাকে রেসপন্সিভ করার ট্রাই করব। তো রেসপন্সিভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আলাদা একটা ফাইল মেনটেন করতে হবে। তো সিএসএস এর ভিতরে যাব, কোয়ারি ডট সিএসএস অলরেডি তৈরি করাই আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, কোয়ারি ডট সিএসএস লিংক করাও আছে। ওকে, এখন আমরা এখানে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করি। তো এট দ্য রেট দেন মিডিয়া স্ক্রিন, মিডিয়া স্ক্রিন ব্যবহার করি, মিডিয়া স্ক্রিন এন্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি ম্যাক্স হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে 480 পিক্সেল। দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এটা দিচ্ছি। আমি বেশ কিছু কয়েকটা অ্যাপ্লাই করে রাখতেছি যেগুলোতে আমরা কাজ করব। ওকে, মিডিয়া কোয়ারি যেটা ছোট থাকবে এটা সবার নিচে থাকবে মনে রাখবেন। 480-র পরে আমরা এখানে অ্যাপ্লাই করব 767। তারপর হচ্ছে এটা কপি করে আমরা এর উপরে অ্যাপ্লাই করব হচ্ছে 1024। তারপর হচ্ছে
কপি করে দেন হচ্ছে এর উপরে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে 1200 পিক্সেল। ওকে, 480 পিক্সেল মতো স্মল ডিভাইস, স্মল ট্যাবলেট থেকে কি বলে স্মল মোবাইল থেকে স্মল ট্যাবলেট পর্যন্ত 480, দেন স্মল ট্যাবলেট থেকে বিগ ট্যাবলেট যেগুলো আছে ওগুলো হচ্ছে 1024, আর 1000 পর থেকে হচ্ছে ল্যাপটপ, 1200 পরে থেকে হচ্ছে লার্জ ডেস্কটপ যেগুলো আছে ওগুলো কাজ করবে আর কি। এটা স্ট্যান্ডার্ড, মোটামুটি আপনারা এই ফরম্যাট ব্যবহার করতে পারেন। ভাইয়া ছোট থেকে বড় করা যাবে না? না, ছোট থেকে বড় তখন আবার মিনুইট ব্যবহার করতে হবে। ম্যাক্সুইটের ক্ষেত্রে ছোটটা নিচে থাকবে, ঠিক আছে? পার্থক্য নাই কোনো ভাইয়া, স্ক্রিন ব্যবহার করেন, মিডিয়াম অনলি স্ক্রিন বা স্ক্রিন ব্যবহার করেন, একটা করলেই হইলো। ওকে, তো এই জায়গায় 1200 পিক্সেলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের আমরা একটু আচ্ছা ইন্সপেক্ট করা দরকার নাই, স্টাইলোসিস এ নিয়ে যাই। স্টাইলোসিস এ নিয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের এই জায়গায় ম্যাক্স উইথ বা উইথ ব্যবহার করেছিলাম কন্টেইনারে। ওকে, এই জায়গায় হ্যাঁ উইথ ব্যবহার করেছিলাম 117 র্যাম। আপনারা চাইলে এটা ম্যাক্স উইথ ব্যবহার করতে পারেন, ম্যাক্সিমাম উইথ। ওকে, ম্যাক্সিমাম উইথ না, কোনো প্রবলেম নেই ডিজাইনে। ওকে, এটি ব্যবহার করেন, ভালো। ম্যাক্সিমাম উইথ হচ্ছে 117 র্যাম। এখন আমরা যেটা করতে আছি সেটা হচ্ছে যে আমাদের এই উইথটা আমরা র্যামে রাখবো না বা পিক্সেল ইউনিট কোনো মানে পার্সেন্টেজ আমরা নিয়ে যাব, ঠিক আছে? তাহলে রেসপন্সিভ আমাদের সুবিধা হবে। তো আমরা কন্টেনারটাকে প্রথমে ধরবো, কন্টেনারটাকে ধরবো, ধরার পর দেন হচ্ছে সেকেন্ডটাকে শুধু শেষ করব। এটার উইথ আপাতত 100% আমরা সেট করি। 100% সেট করার পর দেন আমরা চেক করে দেখি, ইন্সপেক্ট, কন্ট্রোল শিফট এম বা ইন্সপেক্ট করে আপনারা নিয়ে আসতে পারবেন। এই যেভাবে একটু দেখাই দিই, ইন্সপেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করার পরে যে এখানে ফোনের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আসবে। দেন হচ্ছে এই জায়গায় আমরা প্রথমে 1200তে যাচ্ছি। তো 1200তে যখন যাচ্ছি তখন হচ্ছে এরকম কাজ করতেছে, আমরা একটু ইন্সপেক্ট করে দেখব। ইন্সপেক্ট করে কন্টেনারের আমরা ম্যাক্স উইথ, আচ্ছা উইথ 100%, ম্যাক্স উইথ আমরা অ্যাপ্লাই করে দেখি। এই জায়গায় ম্যাক্সিমাম উইথ হচ্ছে 100%। এখন আমরা একটু চেক করে দেখি। ওকে, দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে, এই যে ডানে বামে আর কোনো গ্যাপ নাই। ওকে, তো একটু গ্যাপ আমাদের লাগবে, একদম গ্যাপ না থাকলে আবার প্রবলেম। এই জন্য আমরা এখানে একটু প্যাডিং দিব, প্যাডিং কোলন দিয়ে হচ্ছে ধরেন উপরে নিচে কোনো প্যাডিং দরকার নেই আমাদের, 3 র্যাম প্যাডিং দিচ্ছি আমরা ডানে বামে 30 পিক্সেল করে, এই যে একটু প্যাডিং রয়েছে। ওকে, নর্মালি আপনি যদি 1200 পিক্সেলে দেখেন, 1200 পিক্সেলে আসলে আমাদের কোথাও কোনো কাজ করার প্রয়োজন নেই, ওটা সব কিছু ঠিকঠাকই রয়েছে, ভালোই দেখা যাচ্ছে। ওকে, তাহলে 1200 পরে চলে যাই আমরা। 1200 পরে হচ্ছে 1024। 1024-এ আমরা একটু চেক করে দেখি কি প্রবলেম। 1024 দেন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখন উপরে যাব। 1024 উপরের দিকে কোনো সমস্যা নাই এখানে। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু কাজ করতে আছি, এই যে অ্যাবাউট যে সেকশনটা ছিল, আপনারা চাইলে যেটা করতে পারবেন এই ছবিটাকে মাঝখানে নিয়ে আসতে পারবেন, বাকিগুলো অ্যালাইনমেন্ট সেন্টার সেট করতে পারবেন, তাহলে হয়তো বা ভালো দেখা যাবে। আমরা একটু করি, করলে বোঝা যাবে। তাহলে 1024-এ আমরা মূলত অ্যাবাউট সেকশনটাতে একটু মডিফাই করতে আছি। অ্যাবাউট সেকশন কোথায়, স্ক্রল ডাউন করতেছি। ওকে, এই যে অ্যাবাউট গ্রিড, এখানে 1 ফ্র্যাকশন 2 ফ্র্যাকশন ছিল, তো এখন আমরা এটা 1 ফ্র্যাকশন করে ফেলবো। ওকে, অ্যাবাউট গ্রিড এটাকে আমরা ধরতেছি, ধরার পর দেন হচ্ছে এই জায়গায় ডট দিয়ে অ্যাবাউট গ্রিড, দেন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করবো আমরা। এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর দেন হচ্ছে ডিসপ্লে গ্রিড, এগুলো ঠিক থাকবে। গ্রিড টেমপ্লেট কলামস এটা আমরা 1 ফ্র্যাকশন করে দিব, 1 ফ্র্যাকশন আমি তোমাদের শেষ করে দিচ্ছি। তো চেক করে দেখি যে এক কলমে কিরকম দেখা যায়, এই যে এরকম দেখা যাচ্ছে। ওকে, সমস্যা নেই, এটা আমরা আরো অ্যাডজাস্ট করতে পারবো। এর ভিতরে যাই থাকবে টেক্সট লাইন সেন্টার মাঝখানে রাখতে আছি। তো এই যে সবকিছু মাঝখানে চলে আসছে। আর হচ্ছে আমরা চাইলে অ্যাবাউট গ্রিড এর ভিতরে যে ইমেজটা রয়েছে ওই ইমেজটার উইডথটা আমরা একটু ছোট করি। অ্যাবাউট গ্রিড এর ভিতরে যে ইমেজ রয়েছে এটার উইথ আপনি চাইলে পিক্সেলও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে পার্সেন্টেজও ব্যবহার করতে পারবেন। 30 র্যাম
আমি আপাতত এভাবেই দিয়েছি 30 দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দর মতো শো করতেছে। আর এইখানে যে প্যারাগ্রাফ গুলো রয়েছে এই প্যারাগ্রাফ গুলোর উইথ অনেক বেশি, মানে 100%ই পুরো কাজ করতেছে। আমি চাচ্ছি না এত কাজ করুক, আমি চাচ্ছি যে আরেকটু ছোট হবে এটা। অ্যাবাউট গ্রিড এর ভিতরে যদি কোনো পি থাকে আমরা একটু সার্চ করি এখানে অ্যাবাউট, ওকে অ্যাবাউট, এই জায়গায় অ্যাবাউট গ্রিড আইটেমের ভিতরে পি, ওকে, অথবা অ্যাবাউট গ্রিড এর ভিতরে পি, এরকম আমরা বলতে পারি। তো এই জায়গায় আমরা, আচ্ছা এই যে এখানে ধরা রয়েছে, এইখানে ধরা থাকতে তো লাভ নাই, আমাদেরকে কোয়ারি ডট সিএসএস এ যেতে হবে। দেন হচ্ছে আমরা এখানে বলে দিব যে অ্যাবাউট গ্রিড এর ভিতরে যদি কোনো পি থাকে ওই পি এর উইথটা এত বেশি কাজ করবে না, 70% কাজ করবে, 70%, 70%। দেন ট্যাপ প্রেস করতেছি, ওকে। এখন চেক করে দেখবো আমরা, হ্যাঁ ছোট হয়েছে। এখন এই জায়গায় মার্জিন অটো করে দিলেই হবে, মার্জিন অটো করে দিলে তা মাঝখানে চলে আসবে, ওকে অটো করে দিলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা মার্জিন অটো করলে আবার একটু প্রবলেম, এটার উপরে নিচে গ্যাপ কমে যাচ্ছে, আমরা উপরে নিচে 3 এর মতো গ্যাপ দিয়ে দিই। ঠিক আছে, আপনারা চাইলে এখানে আরেকটু মানে 70%, 75% যেভাবে খুশি আপনারা সেট করতে পারবেন, যেভাবে ভালো লাগে। আমি আপাতত এইভাবেই রাখতেছি। মাই ওয়ার্কিং প্রসেস, এইখানে 4টা কলাম রয়েছে, আপনি চাইলে 4টাও রাখতে পারেন, চাইলে 2টা করে দিতে পারেন। যেমন আপনি যত ছোট করবেন তখন আস্তে আস্তে এগুলো চেপে যাবে, ছোট হয়ে যাবে। চাইলে এখানে 2 কলাম করে ফেলতে পারেন, আমরা করি এই জায়গায়। এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস সেকশন, index.html। এই যে প্রসেস গ্রিড ছিল একটা, আমরা স্টাইলার সিএসএস এর কোড দেখে নিবেন, হ্যাঁ জিনিসের প্রথম দিকে একটু দেখে দেখে কাজ করবেন, সমস্যা নেই কোনো। প্রসেস গ্রিড কোয়ারি.css এ আসবেন, দেন 1024 এই জায়গায় আমরা পেস্ট করে দিব, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর দেন হচ্ছে এই জায়গায় গ্রিড টেমপ্লেট কলাম, এখন আমরা 2টা রাখতে যাচ্ছি, 1 ফ্র্যাকশন করি 2টা থাকবে, তাহলে এই জায়গায় রিপিট টু 1 ফ্র্যাকশন, দেন আমরা চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন 2 কলাম হয়ে গেছে, সুন্দর। ওকে, এখানে 2টাই আছে, আপনি যদি মনে করেন এখানে 2টা রাখবেন রাখতে পারেন, আবার যদি মনে করেন যে আমি 1 কলাম করে দিব ওটাও করতে পারেন, আপনার ইচ্ছে। আমি 2টাই রাখতেছি এখানে। আর এই জায়গায় এখানে 4 কলাম রয়েছে, আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে 2 কলাম একটু বড় বড় করে শো করাতে পারেন। আমি 2 কলাম করে দিতে যাচ্ছি। তাহলে এই জায়গায় এইটা প্রসেস গ্রিড না, এটা হচ্ছে ওয়ার্ক গ্রিড ছিল, ঠিক আছে। তাহলে ওয়ার্ক গ্রিড আমি এখানেই বলে দিচ্ছি, যেহেতু 2টা কলামই থাকবে, কমা দিয়ে এন্টার দিচ্ছি, গ্রুপ সিলেক্ট করে ফেলতেছি, ডট ওয়ার্ক হাইফেন হচ্ছে গ্রিড। তো এখন আমরা একটু চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন 2 কলাম হয়ে গিয়েছে। আর এইটাই যে 1 নাম্বার থেকে শুরু হয়ে 3 নাম্বারে গিয়ে শেষ হবে ওরকম সেট করা ছিল, আপনি যদি ওটা না রাখতে চান আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারবেন। এটা আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি, এই যে 1 নাম্বার থেকে এখন 2 নাম্বারই শেষ হবে ওরকম চাচ্ছি আমরা। এটা কপি করব, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, 1 নাম্বার থেকে শুরু হয়ে 2 নাম্বারে শেষ হবে। ওকে সেভ করতেছি, সেভ করার পর এখন চেক করে দেখবো 2 কলাম হয়ে গিয়েছে, এই তো। আর এটা মেবি কোনো একটা হাইট সেট করা ছিল, আমরা চাইলে হাইট অটো সেট করে দিতে পারি। আমাকে দেখি যে এটার হাইট কত সেট করা ছিল। 100% ইমেজের ওয়ার্ক রেট, ওকে হাইট 20 র্যাম সেট করা ছিল, যদি অটো সেট করে দিই তখন এটা আরেকটু বেটার দেখা যায়। ওকে, তাহলে ওয়ার্ক রেটের আইটেমের ভিতরে যে হাইট রয়েছে, মানে যখন যেটা প্রয়োজন হবে আর কি, আপনি আপনার প্রয়োজন মতো করে, এটার তো আর কোনো রেসপন্সিভের স্পেসিফিক রুল নাই, আপনি আপনার মতো করে যেভাবে ভালো লাগে ওভাবে আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে, জিনিসটা যেন দেখতে সুন্দর হয়। ওকে, আমি যেভাবে করতেছি ওইরকমই যে করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি আপনার মতো করে আরো বেটার চাইলে করতে পারবেন। ওকে, তারপর আমরা টেস্টিমোনিয়াল পার্ট, এটা যেভাবে আছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তারপর নিচে যদি যাই কন্টাক্ট পার্টও ঠিক আছে। ওকে, তাহলে 1024-এ মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরের পার্টটাতে যাই, স্টাইল ডট সিএসএস, কোয়ারি ডট সিএসএস 767, 767-তে আমরা দেখি যে কি প্রবলেম। 767 এন্টার দিচ্ছি। ওকে, এখানে ছোট্ট একটা ইস্যু চলে আসছে, 767-তে এই যে পল ল্যাপকিন লেখাটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা কখন আসছে এটা আমাদেরকে একটু দেখতে হবে। আরো আগেই আসছে, কেন আসছে আমরা, এটা নর্মালি আসার কথা না, আমরা একটু দেখি যে এটা কেন আসছে। আচ্ছা এটা আমি জানি কেন আসছে এরকম। আগে আমাদেরকে স্টাইলাস সিএসএস এ যেতে হবে। ওকে, স্টাইলাস সিএসএস এ যাওয়ার পর আমরা এটাকে পজিশন করেছিলাম, আমি একটু দেখি ট্রাই করে যে আমি যেটা চিন্তা করেছি ওটা দিয়ে সলভ হয় কিনা। আমাদের
হিরো সেকশন, তাহলে হিরো কন্টেন্টে এই যে পজিশন অ্যাবসলিউট করা ছিল, মানে যেখানে ওই হিরো কন্টেন্টের আমরা একটা উইথ সেট করবো। এই জায়গায় উইথটা হচ্ছে আমাদের যেটা কন্টেনারের উইথ ছিল 118 র্যাম। ওকে, এইটা সেট করে দিলে মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। ওকে, কিন্তু এটা সলভ হলে, আচ্ছা এটা আমাদের মেইন ডিজাইনে একটু প্রবলেম, এই উইথটা আমাদেরকে ব্যবহার করতে হবে, না হলে প্রবলেম। আর উইথটা 118 করে দিলে তখন হচ্ছে আপনার যে বর্ডারটা প্রবলেম হয়ে যায়, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা আমরা সলভ করার ট্রাই করব, এখন মেইন ডিজাইনে আমরা সলভ করার ট্রাই করব। যেমন এখানে H1 বিফোরে ডিসপ্লে ব্লক দেওয়া রয়েছে, আমরা একটু ইনলাইন ব্লক করে ট্রাই করি। ইনলাইন ব্লক দিলে না, ইনলাইন ব্লকেও তো সলভ হচ্ছে না। ইনলাইন হাইফেন ব্লক, না ইনলাইন ব্লকে সলভ হচ্ছে না, আমাদের এখানে ব্লকে রাখতে হবে। তাহলে আমরা যেটা করব, হেডিংটাকেই ব্লক এলিমেন্ট থেকে ইনলাইন ব্লকে নিয়ে আসবো। ঠিক আছে, নর্মালি তো আমরা জানি হেডিং ব্লক এলিমেন্ট, এইটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলতেছি, এখন ঠিকঠাক রয়েছে। আর ইউজার এক্সপিরিয়েন্স এই লেখাগুলো, এটাকে আপনি চাইলে নিচেরটাকে ব্লক করতে পারেন, অথবা আপনি H2 এর পর H2 H1 তার উপরে H1 হচ্ছে এই যে অল ল্যাপকিন, H1 এর পরে এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারেন। যদি ব্রেক দিয়ে দেন তাহলে নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে। এখন আমরা যদি ইন্সপেক্ট করে ডিজাইনে যাই, যেখানে আমরা চেক করতেছিলাম 941-এ কোনো প্রবলেম নাই, ইভেন 767-তেও কোনো প্রবলেম হওয়ার কথা না। 767 দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক রয়েছে। তো এই ডিজাইনটা আমাদের মেইন ডিজাইনের প্রবলেম ছিল। ওকে, স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর যেমন এইখানে এখন আর এটা, এই যে এটার উইথটা 70% রাখার কোনো প্রয়োজন নেই, এটা এখন আপনি 100% করে দেন। তো এইটা ছিল হচ্ছে আমাদের কোনটা ছিল, এই যে এই জায়গায় অ্যাপোর্ট গ্রিড আইটেম পিটার উইথ 70% ছিল। এখন আমরা 767-তে আর 70% রাখা আমাদের দরকার নেই, আমরা এটা 100% সেট করে দিতে যাচ্ছি। ওকে, 70% এর পরিবর্তে 100%। এখন আমরা একটু চেক করে দেখবো হলো না কেন। 767 অ্যাবাউট গ্রিড আইটেম পে, রিলোড দেই, কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করে নেই। কন্ট্রোল শিফট আর দেন চেক করে দেখি। আচ্ছা, সাম রিজন এটা এখানে কাজ করতেছে না, কেন কাজ করতেছে না আমাকে একটু খুঁজে বের করতে হবে। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি কি প্রবলেম। এটা হচ্ছে পি ট্যাগ অ্যাবাউট 50 ম্যাক্স উইথ 1024-এরটাই পাচ্ছে, তাহলে আমাদের 768 যেটা এটা পাচ্ছে না। কি ভুল করলাম? ম্যাক্স হাইফেট উইথ কোলন দিয়ে 767 পিক্সেল, মিডিয়া স্ক্রিন অ্যাবাউট গ্রিড আইটেম পি উইথ 100%, সবকিছু তো ঠিক আছে। ওকে, আবার চেক করে দেখি। আচ্ছা, 768 দিলাম তো, একটু 1 পিক্সেল নিচে যাই, 766-তে ট্রাই করে দেখি। ও ঠিক আছে, 1 পিক্সেল নিচে দিতে হবে। তাহলে আমরা, হ্যাঁ, 768 যদি ব্যবহার করেন তাহলে 766-তে চেক করলে পাবেন, 767-তে ওইরকমই কাজ করবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করি আইপ্যাড দিয়ে। রেসপন্সিভ থেকে আইপ্যাড 810, দেন হচ্ছে 414 গ্যালাক্সি। অথবা একটা কাজ করতে পারি আমরা, থাক সমস্যা নেই কোনো, 767-তেই করেন। আর ওখানে 70% না রেখে আমরা একটু 1% বাড়ায় দিই, 80% করে দিই। ঠিক আছে, ওই ইয়াতে আর কি, কি বলে 1024-এ, তাহলে এই মাঝখানে তো কোনো এই যে 810 ভালো দেখা যাচ্ছে, সমস্যা না। আর চাইলে আপনারা আরো বড় করতে পারবেন আপনাদের ইচ্ছে, আপাতত আমি এইভাবে রাখতেছি। ওকে, আইপ্যাড দেন 767 এখানেও ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, এইটি কাজ করতেছে। আবার যখন এই নিচে যাব আমরা 766-তে যাব, তখন আবার 100% কাজ করতেছে। ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের কাজ শেষ। আর হচ্ছে নিচে যাই আমরা, নিচে 2 কলাম 2 কলাম, এখানে আপনি চাইলে এখানে 1 কলাম করে দিতে পারেন, টেক্সট অনেক ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন, তাহলে এক্সপিরিয়েন্স গ্রিড 700, মনে রাখবেন এটা, হ্যাঁ 767-তে যেটা আপনি অ্যাপ্লাই করলেন ওটা 766-তে কাজ করবে,
কনফিউশনে পড়ে গেলে আবার প্রবলেম। ওকে, স্টাইল সিরিজে যাব, দেন হচ্ছে ইএক্সপি গ্রেড, আমরা একটু সার্চ করে দেখি ইএক্সপি হাইফেন হচ্ছে গ্রেড। এই যে এই জায়গায় কলাম 1 ফ্র্যাকশন ছিল, তাহলে আমরা এটা 1 রেফার করি, 2টা কলাম ছিল, আমরা একটা করে দিই তাহলেই হবে। এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। গ্রিড তো আগেই দেওয়া আছে, ওটা আর এখানে দেওয়ার দরকার নেই। ওকে, আর 1 ফ্র্যাকশন এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র 1 ফ্র্যাকশন কাজ করবে, দেন আমরা চেক করে দেখবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ঠিকঠাক মতো কাজ করতেছে এখানে। এখন আমরা স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এখানে 2 কলামই চাইলে রাখতে পারেন, আবার যদি মনে করেন যে 1 কলাম করে দিবেন ওটাও করতে পারবেন, ছবি বড় বড় করে শো করবে, যেভাবে আপনাদের ভালো লাগে। ওকে, দেখি আমরা 1 কলাম করে দিলে কিরকম হয়। ওকে, এই জায়গায় ওয়ার্ক গ্রিড আইটেম, ওয়ার্ক গ্রিড, আমাদের গ্রিডটা চেক করতে হবে। ওয়ার্ক গ্রিড কোথায়, গ্রিড টেমপ্লেট কলাম সেগুলো কই? যাই হোক, আমরা ইয়াতে যাচ্ছি, মিডিয়া কোয়ারি তো আগে অ্যাপ্লাই করছি, ওখান থেকে এই যে ওয়ার্ক গ্রিড টেমপ্লেট কলাম, এখান থেকে আমরা জাস্ট কপি করে নিচে সেট করে দিই। অথবা আমরা সিম্পলি এখানেও এই কাজটা করতে পারি, ইএক্সপি গ্রিডের পরে কমা দিয়ে ওয়ার্ক গ্রিড লিখে দিতে পারি, যেটা 1 কলাম করতে আছে ওয়ার্ক গ্রিড। তাহলে আমরা চেক করে দেখি, দেখতে পাচ্ছেন বড় বড় করে ইমেজ শো করতেছেন। যদি আপনার কাছে ভালো লাগে আপনি রাখেন এইভাবে, যদি ভালো না লাগে 2 কলাম রাখেন, পরে 480-তে করে দিয়ে আর কি। ওকে, এখানেও এটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু এটাতে একটু কাজ করে ফেললে ভালো হয়, কারণ আপনি যখন যত ছোট যাবেন নিচের দিকে যাবেন ছবিটা আস্তে আস্তে কাটা শুরু করবে, দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে। চাইলে 767 আপনি এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা রাখতে চাচ্ছি না, তাহলে এটা কি করব, 767-তে এটা ছিল যে টেস্টিমোনিয়াল, মেবি টিএম গ্রিড নামে আমরা নিয়েছিলাম, টিএম গ্রিড, আপনারা দেখে নিন ক্লাসের নাম মনে না থাকলে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নান করে দিতে যাচ্ছি, নান থাকবে না। ওকে, আরে এখনো তো আছে, ইন্সপেক্ট দেন টিএম গ্রিড ব্যাকগ্রাউন্ড ইমেজ নান, সরি টিএম গ্রিড না, ভুল ক্লাস লিখেছি, হ্যাশ টিএম এই ধরনের কোনো কিছু হইতে পারে, সার্চ করে দেখি। হ্যাঁ, হ্যাশ টিএম ওই আইডি দিয়ে করা ছিল, তাহলে গ্রিডের মধ্যে তো আর আমরা কখনো ব্যাকগ্রাউন্ড দেইনি। হ্যাশ টিএম, দেন আমরা একটু চেক করে দেখি, ব্যাকগ্রাউন্ড ইমেজ নান নান নান। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই। এখন হচ্ছে টিএম গ্রিডেও আমরা 1 কলাম করে দিব, ওখানেও 2 কলাম করা ছিল, তো এই জায়গায় আমরা উপরে একসাথে লিখে দিচ্ছি টিএম হাইফেন গ্রিড, এইখানে 1 কলাম থাকবে। স্ক্রল ডাউন করতেছি, এই যে 1 কলাম হয়ে গেছে অলরেডি। আর আপনি চাইলে এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ঠিক আছে, ওই ইমেজের যেরকম ব্যাকগ্রাউন্ড কালার ছিল ওটা আমরা এইখানে দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে না, বাট একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল হ্যাশ F6 ওকে, চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন একটা কালার এখানে আসছে। আবার আপনারা চাইলে একটা ইমেজও অ্যাড করতে পারবেন, যদি মনে করেন এখানে ওই যে ব্যক্তি আপনার সম্পর্কে বলছে তার একটা ছবি এখানে অ্যাড করে দিবেন ছোট করে, আপনি চাইলে এটা করতে পারবেন। একটা ডিপ প্রথমে নিতে হবে এটার উপরে, আমি জাস্ট এটা বলে দিচ্ছি, আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। একটা ডিপ নিবেন, ডিপের মাঝে একটা ইমেজ রাখবেন, দেন নর্মাল স্ক্রিনে এটা ডিসপ্লে নান করে রাখবেন, যখন 767 আসবে তখন ডিসপ্লে ব্লক করে দিবেন, তাহলে শো করবে। এভাবে করতে পারেন আর কি। তারপর এইখানে যে কন্টাক্ট যেগুলো ছিল এগুলোকে আমরা 1 কলাম করে দিতে যাচ্ছি, 767-তেই করে দিব। তাহলে এই জায়গায় টিএম গ্রিডের পরে একটা ক্লাস ছিল সিটি হাইফেন গ্রিড, সিটি গ্রিড কন্টাক্টের যে গ্রিড ছিল, এই যে 1 কলাম অলরেডি হয়ে গেছে। ওকে, এখানে আর কোনো কাজ নেই, এই জায়গায় নিচে আসেন। ওকে, তাহলে আমাদের এই জায়গায় হয়ে গেল। তারপর এখন নিচে যান, আরো নিচে যান, মানে কি বলে, রিলোড দিচ্ছে একবার, এইখানে 400, এটা এরকম হলো কেন? ডান দিকে আবার স্ক্রল বার আসলো কই থেকে? এটা আবার একটু ঠিকঠাক করি, ক্রস করতেছি, দেন একবার রিলোড দিচ্ছি, কন্ট্রোল শিফট এম প্রেস করতেছি, ঠিক আছে। ওকে, দেন আমরা 480-তে চেক করে দেখি 480-তে কোনো প্রবলেম আছে কিনা। 480 একদম উপরে চলে যাচ্ছে। ওকে, 480-তে এই যে ঠিকঠাকই রয়েছে, দেখতে পাচ্ছেন
মনে হয় না কোনো প্রবলেম আছে। আচ্ছা, এই জায়গাতে একটু দেখতে পাচ্ছেন চ্যাপ্টা হয়ে গেছে, আপনি এটার প্যাডিংটা চাইলে কমিয়ে দিতে পারেন। আবার যদি চিন্তা করেন যে না আমি একটু লম্বাই রাখতে যাচ্ছি, আপনি চাইলে 1 কলাম করে দিতে পারেন। ঠিক আছে, কেন এটা করে দিই, যদি মনে করেন 2 কলাম ভালো লাগতেছে না এরকম যদি মনে করেন তাহলে করে দিবেন আর কি। প্রসেস গ্রিড আইটেম যে রিপিট 2 ছিল, এটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি। এটা প্রসেস গ্রিড না, ওয়ার্ক গ্রিড নিয়ে আপাতত আমাদের টেনশন করার দরকার নাই, এখানে 1 ফ্র্যাকশন কাজ করবে, তাহলে রিপিট দরকার নেই, জাস্ট 1 ফ্র্যাকশন লিখে দেন। ওকে, দেন আমরা একটু চেক করব। চেক করার পর দেখবো এটা 1 কলাম হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন 1 কলাম হয়ে গিয়েছে। ওকে, আর এখন যেহেতু এখানে 1 কলাম করে দিছেন, এই ফিল্টারটা আসলে দরকার নাই, চাইলে রাখতে পারেন আপনার ইচ্ছে। ঠিক আছে, রাখেন, ভালোই রাখতেছে। ওকে, আর আর একটু উপরে যাই, আর একটু উপরে যে প্রবলেম যদি হয় তাহলে এই যে এখানে হতে পারে আমাদের, যেমন আমি যদি এখান থেকে রেসপন্সিভ থেকে আইফোন চেক করি তখন দেখতে পাচ্ছেন যে এই ফোনটা কেটে যাচ্ছে। ওকে, মানে আর জায়গা পাচ্ছেন আর কি সেট হওয়ার। তাহলে আমরা 480-তে একটা কাজ করতে পারি। 480-তে হচ্ছে এই প্যাডিংটাই, যে ডানে বামে প্যাডিংটা 3 RAM ছিল, এটা কমিয়ে দিতে পারি, এটা 1 RAM দিয়ে দিতে পারি। ডানে বামে 1 RAM করে থাকবে। ওকে, তাহলে এই জায়গায় প্রসেস গ্রিডের পরে কিসের প্যাডিং, কন্টেইনার, তাহলে তো কন্টেইনার লিখতে হবে আমাদেরকে, কন্টেইনার। দেন সেকেন্ড প্যাকেজ গুলো শেষ করতেছি, দেন প্যাডিং 3 RAM এর পরিবর্তে 1 RAM করে দিচ্ছি। তারপর চেক করে দেখবো, হ্যাঁ 1 RAM হয়েছে। আর পুরা ওয়েবসাইটের ফন্ট সাইজ আপনি চাইলে ফোনের জন্য কমিয়ে ফেলতে পারেন। তো এই জায়গাটাতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগ কোথায়, আমরা একটু উপরে যাই, এই যে এটা ফন্ট সাইজ 62.5%, আমরা চাইলে এটা একটু কমিয়ে ফেলতে পারি। এখানে আপনারা আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারেন, টেক্সট রেন্ডারিং। ওকে, এটা আমি বলি নাই, টেক্সট রেন্ডারিং, দেন হচ্ছে অপটিমাইজ লেজিবিলিটি, এটা আপনারা অ্যাড করে দিয়েন। এটা হচ্ছে আমাদের টেক্সট গুলো যেন প্রপারলি রেন্ডার হয়, ব্রাউজার যেন সুন্দর করে স্টেপ বাই স্টেপ শো করা, এই জন্য মূলত অ্যাড করি আমরা। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওখানে এইচটিএমএল এ তো 62.5% আমরা ইউজ করেছি, যে 1 RAM = 10 পিক্সেল পাওয়ার জন্য। তাহলে পরে আমরা আবার বডিতে ফন্ট সাইজ 1.6 REM এটা ইউজ করলাম কেন? এটা ইউজ না করলে নর্মালি টেক্সট যখন আপনি লিখবেন প্যারাগ্রাফের ভিতরে তখন এটা ছোট হয়ে যাবে, 10 পিক্সেল শো করবে। 10 পিক্সেলের ফন্ট শো না করায় আমরা 16 পিক্সেল শো করিয়েছি। স্যার বুঝতে পেরেছি। ওকে, তো কোয়ারিডর সিএসএস এ যাবো, দেন হচ্ছে আমরা এই জায়গায় 480-তেই আমরা ফন্ট সাইজটা আরেকটু অ্যাডজাস্ট করব। তো এই জায়গায় HTML, দেন দেন সেকেন্ড শেষ করতেছি। দেন ফন্ট সাইজ 62.5% এর পরিবর্তে আমরা 55.5%, দেখি কিরকম দেখা যায়। দেখতে পাচ্ছেন 55.5% পুরো ওয়েবসাইটের ফন্ট সাইজ রিডিউস হয়ে গিয়েছে। আপনি চাইলে এরকম রাখতে পারেন, আবার যদি চিন্তা করেন যে ফন্ট সাইজ কমাবেন না, ফন্ট সাইজ ঠিক রেখে অ্যাডজাস্ট করবেন, ওটাও করতে পারবেন। এটাকে সেপারেট ভাবে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। পল ল্যাপকিনের H1 তো ওটার ফন্ট সাইজ কমিয়ে আপনি করতে পারবেন। ওকে, তো যে যেভাবে পারেন আর কি, মানে যেভাবে ভালো মনে করেন ওভাবে আপনারা সেট আপ করে দিবেন। ম্যাক্সিমাম ফোনেই দেখবেন যে ঠিকঠাক মতোই আমাদের শো করতেছে। ওকে, আমাদের রেসপন্সিভ কিন্তু কমপ্লিট। প্রথম দিকে স্টুডেন্টরা যখন নিজেরা প্র্যাকটিস করে তখন দেখা গেছে যে একটা ডিজাইন খুব সুন্দর করে করে, কিন্তু রেসপন্সিভটা করে না ঠিকঠাক মতো। এখন দেখেন যে আপনি যদি প্রপারলি রেসপন্সিভ না করেন তাহলে আপনার ডিজাইনের কোনো ভ্যালুই নেই। ওকে, এটা কোনো কাজেই আসবে না। অতএব যখন একটা কাজ করবেন খুব সুন্দর করে সময় নিয়ে একদম ফুল কমপ্লিট করার দিকে মনোযোগ দিবেন, তাড়াহুড়া করা যাবে না। ওকে, এখন আমরা ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করি। এখন হচ্ছে আমাদের এই যে আমরা এত কোড করলাম এগুলো ঠিকঠাক মতো মানে ভ্যালিডেশনে পাস করলো কিনা এটা একটু আমরা চেক করব। তো index.html এ যাই, এখানে আছে, দেন আমরা এখানে কত লাইন কোড করেছি, খুব বেশি না, 292 লাইন মাত্র। এটা কপি করব। কপি করার পর দেন হচ্ছে HTML ভ্যালিডেটর একটু নিয়ে যাব, HTML ভ্যালিডেটর। তো ভ্যালিডেটর এখানে আসছে, আমরা ক্লিক করবো এই জায়গায় WCC মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস। তারপর হচ্ছে আমরা ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট এখানে ক্লিক করব, দেন এখানে আমরা পেস্ট করে দিব, দেন চেকে ক্লিক করব, দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা। এটা অবশ্যই আপনারা চেক করবেন, খুবই ইম্পর্টেন্ট। যেমন এই জায়গায় আমাদের 1 নম্বরে যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে যে
আমরা সিটিএন ব্যবহার সিটিএনটা যখন কপি করে নিয়ে আসলাম তখন একটা স্ল্যাশ ছিল, এটা তো আর আমরা দিই নেই, ওটা সিটিএন যেখান থেকে কপি করে নিয়ে আসছি ওই জায়গাতেই দেওয়া ছিল আর কি। তো ওটা আমরা বাদ দিয়ে দিব, ওটা রিকমেন্ড করতেছে না ইউজ করার জন্য, তো এখান থেকে যে স্ল্যাশটা আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, সেভ করতেছি। তারপর হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর ইস্যু, যদি এটা কোনো ইরর না, জাস্ট তার একটা ইনফো দিয়ে দিয়েছে, দরকার নেই, তো এই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। দেন বেশ কিছু ইরর আসছে, বিশেষ করে যতবার আমরা ইউআই কিট থেকে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি ওগুলোতে প্রবলেম। আর হচ্ছে 5 নাম্বার যেটা, এটা হচ্ছে ফর্মের অ্যাকশনে আমরা কিছু রাখি নাই। ওকে, এটা একটা ইস্যু। তাহলে আমরা ফর্মে একটু যাচ্ছি, এই যে অ্যাকশনটা ব্ল্যাঙ্ক রেখেছে, এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আপাতত আমি হ্যাশ বা ধরেন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কি বলে কন্টাক্ট ডট পিএইচপি কোন একটা পেজের নাম, ওটা নাই, বাট আমরা দিয়ে দিলাম আর কি, যেন ওই ভ্যালিডেশনে কোনো প্রবলেম না থাকে, ইভেন হ্যাশ দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আর 6 নাম্বার সেম অ্যাট্রিবিউটের প্রবলেম, তার মানে হচ্ছে যত জায়গায় আমরা ইউআই কিট থেকে অ্যাট্রিবিউট নিয়ে ব্যবহার করেছি ওগুলোতে ইরর দেখাচ্ছে, তো ওটা আমরা সলভ করতে পারবো। আপনারা কন্ট্রোল F দিয়ে ইউকে হাইফেন লিখে আপনারা একটু সার্চ করবেন, যত জায়গায় আপনারা ইউকে হাইফেন দিয়ে অ্যাট্রিবিউট অ্যাড করেছেন ওই জায়গায় প্রত্যেকটার আগে ডাটা হাইফেন অ্যাড করে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ডাটা হাইফেন, মনে রাখবেন এটা ডাটা হাইফেন। তো আমি দুইটাতে অ্যাড করছি, এই যে এগুলোতে অ্যাড করতে হবে, শুধুমাত্র অ্যাট্রিবিউট কিন্তু, হ্যাঁ, অন্য কোনোটাতে না, মনে রাখবেন এটা। ওকে, তারপর হচ্ছে এই যে ক্রস বাই, এটাও একটা অ্যাট্রিবিউট, তো এখানে আমরা অ্যাড করে দিব ডাটা হাইফেন। ওকে, দেন হচ্ছে আবার ইউকে লাইট বক্স, এখানে আমরা ডাটা হাইফেন। ওকে, বাকিগুলো ঠিকঠাক রয়েছে। এখন আমরা একটু চেক করে দেখবো যে আমাদের সাইটের ডিজাইনে কোনো পরিবর্তন আসছে কিনা। নর্মালি দেখতে পাচ্ছেন যে ডিজাইন ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমাদেরকে আবার ভ্যালিডেশনে চেক করে দেখতে হবে, তো আমি কন্ট্রোল এ আবার সিলেক্ট করলাম, দেন কপি করব, কপি করার পর এখন চেক করে দেখবো এই জায়গায় ঠিকঠাক আছে কিনা। এখানে যাচ্ছি, দেন কন্ট্রোল এ কন্ট্রোল ভি পেস্ট করতেছি, দেন চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পর দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ডকুমেন্ট চেক ইন কমপ্লিটেড, নো এররস অর ওয়ার্নিং টু শো। ওকে, তার মানে আমাদের HTML ফাইল সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন আমরা CSS এ যাব। CSS এ যাওয়ার পর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা নর্মালি যখন কোড করি কোনো ধরনের প্রিফিক্স আমরা অ্যাড করিনি। ওকে, প্রিফিক্স বলতে হচ্ছে মানে CSS এর কিছু প্রিফিক্স রয়েছে, ওগুলো ব্রাউজারকে হেল্প করে, বিভিন্ন ব্রাউজারকে হেল্প করে যেন সেম জিনিসটা দেখায়, কোনো প্রবলেম যেন না হয়। তো এই কাজটা আমরা যেটা করবো একটা এক্সটেনশনের মাধ্যমে করে ফেলতে পারি। আপনারা একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে কি বলে প্রিফিক্স, অটো প্রিফিক্স, অটো প্রিফিক্স আর কি, MRM ইন্স্যুরেন্স বা এরকম কিছু যেটাই হোক না কেন, অটো প্রিফিক্স। আর এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এই ডেভেলপার তৈরি করেছে, এটা খেয়াল করেন MRMINC। ওকে, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর দেন যেটা করবেন সেটা হচ্ছে style.css এ মানে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেন কন্ট্রোল শিফট পি একসাথে আমি প্রেস করলাম সিলেক্ট করার পর, দেন এই জায়গায় সার্চ করবেন অটো প্রিফিক্সার, দেন এই যে অপশনটা পাবেন অটো প্রিফিক্সার রান, জাস্ট একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে এই এক্সটেনশন অটোমেটিকলি এই ফাইলে অটো প্রিফিক্সার রান করবে। যদি কোথাও প্রিফিক্স অ্যাড করার প্রয়োজন হয় ওটা অ্যাড করবে। যেমন আমরা একটু চেক করে দেখি, যেমন আমাদের অ্যানিমেশন গুলোতে প্রিফিক্স অ্যাড করার কথা, আমরা একটু দেখি অ্যানিমেশন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড করে দিছে অলরেডি। আমরা এই লাইনটা লিখেছি আর এক্সটেনশন এই লাইনটা অ্যাড করে দিয়েছে, হাইফেন ওয়েব কিট হাইফেন অ্যানিমেশন। তো ওয়েব কিট, তারপর মজ, তারপর আর কিছু রয়েছে, এগুলো এখন খুব একটা লাগে না, বাট তারপরেও এক্সটেনশনের উপর আপনি ছেড়ে দিবেন। এগুলো মূলত হচ্ছে মজিলা, সাফারি বা ক্রোম যে ব্রাউজার গুলো রয়েছে অন্যান্যগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটা অটোমেটিকলি এক্সটেনশন করে নিবে, আমাদের আর এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আপনার যে CSS ফাইলগুলো যেগুলো আপনি কোড করবেন ওগুলোতে একবার রান করে ফেলবেন, যেমন কোয়ার জাস্ট CSS, ওখানে আমরা কাজ করেছি কন্ট্রোল A দেন হচ্ছে কন্ট্রোল-শিফট-P একসাথে প্রেস করে দেন অটো প্রিফিক্সার রান করলাম। যদি কোথাও অ্যাড করার দরকার হয় ওরা অ্যাড করে দিবে। ওকে, এখন আপনি style.css পুরোটা কপি করেন, পুরোটা কপি করার পর দেন হচ্ছে আমরা CSS ভ্যালিডেশন চেক করব। তো এই জায়গায় CSS ভ্যালিডেটর
ভ্যালিডেটর লিখে একবার সার্চ করবেন, দেন এই জায়গায় বাই ডিরেক্ট ইম্পোর্ট এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন চেকে ক্লিক করবেন। চেক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, কোনো এরর নেই। ওকে, তো কোনো প্রবলেম নেই আমাদের। তো স্বাভাবিকভাবে আপনি যদি ঠিকঠাক মতো কোড করেন তাহলে কোনো প্রবলেম আসার কথা না। কোয়ারি.css আপনি চাইলে ওগুলো চেক করতে পারেন, মনে হয় না কোনো প্রবলেম আছে। আর তারপর আমি একবার চেক করে দিচ্ছি, ব্যাক দেন পেস্ট চেক। ওকে, কোনো প্রবলেম নেই। HTML এবং CSS অবশ্যই এই ভ্যালিডেশনে যেন পাস হয়, এই যে মানে এই জায়গাটাতে অবশ্যই আপনারা কাজ করবেন। ওকে, তাহলে আমাদের এই প্রজেক্টে মোটামুটি কমপ্লিট। আর হচ্ছে যে ইমেজগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আগে বলেছিলাম আমি যে ইমেজগুলো অপটিমাইজ করে নেবেন। শর্ট পিক্সেল নামে একটা সাইটের কথা আপনাদেরকে বলেছি। তো আপনার ওয়েবসাইটের সকল ইমেজ যেন প্রপারলি ওই মানে ওই সাইট থেকে অপটিমাইজ করা থাকে। হ্যাঁ, ওই বিষয়টা আপনারা খেয়াল করবেন। ওকে, এটা বলেছিলাম শর্ট পিক্সেলের কথা, মনে হয় বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? হ্যাঁ মেবি বলেন না, একটু দেখাই দেন। কি জি বলেন? ভাইয়া মেবি বলেন নাই। না ভাই এটা বলেননি মনে হয়। আপনাদের এটা তো ইমেজ বলেনি। অপটিমাইজের কথা বলি নাই? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলি নাই তাহলে বলে দিই। পল ল্যাপকিন, দেন হচ্ছে এইচ রিসোর্সেস, দেন ধরেন আম, ধরেন সিএসএস এর ভিতরে যাচ্ছি, অ্যান্টি ফোল্ডারের ভিতরে যাচ্ছি, এখানে তো 3-4টা ছবি আছে না? এরকম আরো অনেকগুলো ছবি আছে আমাদের সাইটে। এখন এই ছবিগুলো আপনি যেখান থেকে ডাউনলোড করে নেন না কেন, ওটা আবার অপটিমাইজ করবেন। শর্ট পিক্সেল নামে একটি সাইট রয়েছে, এইটাতে আপনারা যাবেন shortpixel.com। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে কম্প্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনার যত ছবি ধরেন আমি 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 একটা করে দেখাচ্ছি। আপনারা এটা যখনই ইউজ করবেন মানে ফাইলে অ্যাড করার পূর্বে, মানে ফাইলে অ্যাড করার বলতে হচ্ছে আমি তো এখানে ছবিগুলো এনে রেখেছি, এর আগে আপনারা অপটিমাইজ করে ফেলবেন। ওকে, এটা করলে আগে আগে করে ফেললে ভালো। আর আপনি চাইলে পরেও করতে পারবেন আপনার ইচ্ছে। যেমন আমি এখন কন্টাক্ট, এটাকে 187 কিলোবাইট এটার সাইজ দেখতে পাচ্ছেন, এখানে সাইজ দেখাচ্ছে 187 কিলোবাইট। এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি এখানে ড্রপ মানে অ্যাড করে দিচ্ছি। এখানে 3 ধরনের কম্প্রেশন রয়েছে, লসি, গ্লসি, লসলেস। আপনারা লসি ব্যবহার করবেন, এটা ভালো কম্প্রেশন দেয়, কোয়ালিটিও নষ্ট হয় না। ওকে, গ্লসি লসলেস কোয়ালিটি কম নষ্ট হয়, কিন্তু ওগুলোতে খুব বেশি একটা লাভ হবে না, কারণ আমাদের খুব বেশি সাইজ রিডিউস করে না। যেমন আমরা লসি কম্প্রেশন দেওয়ার কারণে 46.73% রিডিউস করতে পেরেছে সাইজ। দেন আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেন, ডাউনলোডের আইকনে ক্লিক করেন, ডাউনলোড হচ্ছে। এটার সাইজ হচ্ছে 100 কিলোবাইট, এই যে এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের আগে যেটা ছিল ওটা ছিল 187 কিলোবাইট, এখন হচ্ছে 100 কিলোবাইট। তার মানে পুরো 87 কিলোবাইট আমরা সেভ করতে পেরেছি। ভাই এটা কি ইমেজ একটা একটা করে করতে হবে নাকি জিপ করে করা যাবে পুরো ফাইল? না, আপনি জিপ আমি শিওর না, আপলোড করতে পারবেন না। জিপ আমি শিওর না, কিন্তু এই যে এইভাবে ধরেন আপনি সিলেক্ট করলেন 4টা বা 10টা বা 20টা, দেন সবগুলো ড্রাগ এন্ড ড্রপ করে এভাবে করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা ভাই, এটাই বলছিলাম আসলে একটা একটা করে ঝামেলা তো। হ্যাঁ, ওকে, এই যে কন্ট্রাক্টর.jpg এটা হয়ে গেল। এখন হচ্ছে এটা Ctrl+X দিয়ে আমরা কাট করব। কাট করার পর এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে রিপ্লেস করে নিব। তাহলে আমাদের অপটিমাইজড করা ছবি হয়ে গেল। নাম কিন্তু সেম রাখতে হবে, না হলে কিন্তু আবার ডিজাইনে প্রবলেম হয়ে যাবে। ওকে, তো আপনারা এই সাইট থেকে যত ইমেজ আছে সব প্রপারলি অপটিমাইজ করে নেবেন। তবে এখানে ছোট্ট একটা রেস্ট্রিকশন রয়েছে, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ছবি ডাউনলোড করেছেন, ওই ছবিটার সাইজ 10 মেগাবাইটের উপরে, তাহলে কিন্তু আপনি এই সাইট থেকে অপটিমাইজ করতে পারবেন না, কারণ এখানে একটা লিমিটেশন দেওয়া রয়েছে যে আপনি ম্যাক্সিমাম 10 মেগাবাইটের সাইজ পর্যন্ত আপনি অপটিমাইজ করতে পারবেন, এর উপরে যাওয়া যাবে না। ওকে, আর নর্মালি আপনারা যে যে স্টক ফটো ডাউনলোড করার যে সাইটগুলো আনস্প্লাশ বলেন বা পিক্সাবে বলেন, পিক্সেল বলেন, ওগুলোতে ছবির সাইজ 10 মেগাবাইট আসলে হয় না, খুব কমই হয়। ম্যাক্সিমাম ইমেজই 5, 6, 7 এরকম কিলোবাইটের মেগাবাইটেরই হয়। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এই পর্যন্ত? স্যার বলছি যে আপনি যখন এইচটিএমএল সিএসএস এর কোডগুলো ভ্যালিডেশন করলেন, তো ওগুলো করার আগেও তো ঠিক মতোই কাজ করছিল সমস্ত কিছু, ঠিক আছে? তো আমি ওগুলো করলাম মানে একদম সমস্ত এরর মুছে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে আমি বলতে চাইছি যে ক্লায়েন্ট যখন কাজ দিবে, তো আমি তো ওটা এরর গুলো না দূর করার আগেও তো আমার ঠিকঠাকই কাজ করছিল। তো সেই ক্ষেত্রে আমি ওই এরর গুলো দূর না করে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? এখন এইটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে। ধরেন আপনার যদি ক্লায়েন্ট বলে দেয় যে তোমার কোডগুলো অবশ্যই W3C ভ্যালিডেশনে পাস করতে হবে, যদি এটা বলে দেয় তাহলে আপনাকে পাস করাতে হবে। আর যদি বলে না দেয়
তাহলে হয়তো বা যেহেতু সবকিছু কাজ করতেছে ক্লায়েন্ট ওইটুকুতেই হ্যাপি হয়ে যাবে, আর ব্যাক ইন্ডিয়ার কোনো কিছু চেক করবে না সে। ওকে, স্যার বুঝতে পেরেছি। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের চাওয়া পাওয়ার উপরে। ওকে স্যার। ওকে, তাহলে আপনাদের আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো, আমরা নেক্সট স্যার ক্লাসে। একটা কোশ্চেন হ্যাঁ, ছোট্ট, বলেন। যেটা এর আগে একবার বললেন 62.5% সমান অন র্যাম 10 পিক্সেল কাজ করছে, তারপরে 1.6 আরইএম, ওটা আমি বুঝতে পারলাম না পরে, মানে বডিতে কেন দেওয়া হয়েছে 1.6? আচ্ছা, আপনি যখন বাসায় কাজ করবেন তখন একটা কাজ করেন যে এই 1.6 র্যামটা আপনি ব্যবহার করবেন না। ওকে, বাসায় যখন আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো 1.6 র্যাম যখন ব্যবহার করবেন না, তখন দেখবেন আপনি নর্মালি যখন কোনো পিটেক লিখতেছেন ওগুলো অনেক ছোট ছোট আসতেছে, ব্রাউজারে অনেক ছোট ছোট আসতেছে। তো আমরা ওটা চাচ্ছি না ব্রাউজারে যেন ছোট ছোট আসে, আমরা চাচ্ছি যে স্ট্যান্ডার্ড এটা যেন আসে, 1.6 র্যামটা আসে। আর ওই 10 পিক্সেলটা করলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। এই ভাইয়া, আচ্ছা ভাই, হ্যালো হ্যাঁ, বলেন। ভাই, আমরা তো এখন ওয়ার্ডপ্রেসে প্রবেশ করি না। না, এখনো আমরা তো মাত্র পিএইচডি টু এইচটিএমএল কনভার্সনে আসছি, আপনাদের আরো বেশ কিছু ক্লাস হবে, দেন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। আর কয়েকটা ক্লাস লাগবে আমাদের। থ্যাংক ইউ। ওকে, এখন আপনাদের বাসায় কাজ হচ্ছে এইটুকুই ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে মূলত এই সাইটটা লাইভ সার্ভারে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা কিছু বিষয় দেখব। আর হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন আপনারা নিজে নিজে পরবর্তীতে আরো কিভাবে প্র্যাকটিস করবেন আমরা একটা মানে পুরো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেন ইন ফিউচারে আরো কমপ্লেক্স পিএইচডিও যেন আপনারা প্র্যাকটিস করে কনভার্ট করতে পারেন। তবে ইনিশিয়ালি আপনারা যেটা আমি করে দেখাইছি এটা পারফেক্টলি বাসায় ট্রাই করেন ফুল কমপ্লিট করার জন্য। মানে একদম এরকম ভাবে প্র্যাকটিস করবেন যেন আপনি আমি যেরকম এখন কোনো কিছু না দেখে আপনাদেরকে দেখাচ্ছি করে দেখাচ্ছি, আপনিও যেন সেম জাস্ট পিএইচডিটা ওপেন থাকবে, পিএইচডিটা দেখে দেখে ফুল যেন কনভার্ট করতে পারেন, কোনো কিছু যেন দেখা না লাগে, ওই পর্যায়ে নিয়ে যাবেন প্র্যাকটিসটাকে। ওকে, তো স্যার প্র্যাকটিসের যেন কোনো বলছি যে ঘাটতি না থাকে। এই পিএইচডি গুলোর যখন লেআউটটা আমি তৈরি করব, ঠিক আছে, সেই লেআউটটা তো যদি আমি শুধুমাত্র দেখা গেল বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে করলাম লেআউটটা, আচ্ছা ভাই, এখানে একটা ব্যাপার কি জানেন, আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে পারবেন। এখন বুটস্ট্র্যাপ শেখাটা, বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, ওকে, এইটা আপনাকে অনেক কাজ সহজ করে দিচ্ছে। ধরেন আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন ইন ফিউচারে, তখন তো এরকম হতে পারে যে কোনো একটা থিম ব্যবহার করতেছেন, ওখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করে নাই। যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করে নাই, তাহলে ওখানে কোডগুলো কিভাবে করেছে? তা আপনি যদি বুটস্ট্র্যাপ ছাড়া কাজ না করেন তখন ওগুলো আপনি কাজ বুঝবেন না, ওগুলো আপনি মডিফাই করতে পারবেন না। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। কারণ দুনিয়াতে মানে যত থিম রয়েছে ওয়ার্ডপ্রেসে, সবাই তো আর বুটস্ট্র্যাপ ব্যবহার করে না। ওকে, তো বুটস্ট্র্যাপ 5টা একটু অ্যাভয়েড করাই ভালো, বুঝে নেই। মানে বুটস্ট্র্যাপ 5টা কি ইউজ না করাই ভালো, আমি না সেটা না না বলছি। না, না করা ভালো না, কারণ হচ্ছে আমাদের অনেক ধরনের সিচুয়েশন আসবে আমাদের সামনে। অনেক সময় বুটস্ট্র্যাপ দিয়ে যখন কোনো থিম তৈরি করা, ওখানে যখন আমরা কাজ করব তখন বুটস্ট্র্যাপ যদি জানা থাকে ওটা আমাদেরকে অনেক একভাবে হেল্প করবে। আবার ধরেন বুটস্ট্র্যাপ ছাড়া কোনো একটা থিম তৈরি করা, ওখানে আবার এই যে এইভাবে শিখতেছে এইভাবে আমাদেরকে হেল্প করবে। তো এক এক সিচুয়েশনে এক এক রকম ভাবে হেল্প হবে। একজন স্যার ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার কিন্তু এক ওয়েতে কাজ করে না, একটা কাজ অনেক ওয়েতে করা যায়। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, এক এক সময় এক এক সিচুয়েশন আসবে। আচ্ছা ভাইয়া, আমি একা একা প্র্যাকটিস করতে গিয়ে ওই যে হেডার সেকশনের নিচে যে ডাউন অ্যারোটা আছে না, যেটা অ্যানিমেশন ওঠানামা করে, হ্যাঁ, তো ওটা হারিয়ে গেছে। মানে সবই ঠিক আছে, শুধুমাত্র ওটা দেখা যাচ্ছে না। এখন কোথাও ভুল করেছেন হয়তো বা, এখন এটা খুঁজে বের করতে হবে, এটা তো আর এইভাবে সমাধান করা যাবে না। আপনি একটু কোডগুলো দেখবেন, আমাদের যে যে ফাইলগুলো আপনাদেরকে দিচ্ছি ওই ফাইলগুলোর সাথে মেলাবেন, কোডগুলোর সাথে মিলিয়ে দেখবেন কোথাও আচ্ছা, ভুল হয়েছে আমি কিনা। চেষ্টা করে নিই, আচ্ছা ফিক্স করে নেব। কিন্তু ওই যে ডিপটা আমরা নিলাম ওই এরোটার জন্য, সেই ডিপটা উপরে দেখায় কেন আমি এটা বুঝতেছি না। ওই যে পাওয়ার ল্যাপকিনের লেখার উপরে দেখায় ইন্সপেক্ট করলে। ইন্সপেক্ট করলে কোন ডিপ? এই এই সেকশনের অ্যারোটার ডিপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরোটার ডিপ। হ্যাঁ, এই এরোটার ডিপ পাওয়ার ল্যাপসের উপরে দেখাচ্ছে, এটা বুঝতে পারি না আমি। না, পল লেপকিন বলতে হচ্ছে নেক্সট সেকশনটাকে মেবি আমরা কি করলাম, পজিশন করলাম। আচ্ছা, ওই ওই নেক্সট সেকশন, এটা
পলের উপরে না, এটা পুরো এরিয়াটাকে মেইন করতেছে, কিন্তু আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে এই টেক যেটা, এটা আবার ঠিকঠাক জায়গার মতোই আছে, ঠিক আছে, যতটুকু আছে এতটুকুর মধ্যেই আছে, ওই পুরাটা ওদের চিন্তা করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি জাস্ট এই টেক যেটার মধ্যে অ্যারোটা আছে ওটা ঠিক জায়গায় আছে কিনা ওটা খেয়াল করবেন, তাহলেই হবে। ওটা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। আর এর আগের দিন সোর্স কোডে দেখলাম রেসপন্সিভের কোডগুলো দেওয়া ছিল না, আজকে তো সব দিয়ে দেওয়া হবে নাকি? রেসপন্সিভ তো আমরা আজকে করলাম, তাহলে আজকের হ্যাঁ কোডগুলোতে রেসপন্সিভ পাবেন। হ্যাঁ, ওটাই বলছি, ঠিক আছে স্যার। হ্যাঁ, পুরা কোডই তো পাবেন। ভাইয়া আমার একটা বিষয় জানার ছিল, ছোট্ট একটা বিষয়। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে আমরা যেহেতু HTML CSS এর শিখছি, তো আমরা যেহেতু বিগিনার মানে প্রথম লেভেলের, তো এটা দেখা গেছে ম্যাক্সিমাম প্র্যাকটিস না করলে আমরা ভুলে যাই। তো এখন কি মানে কোনো W3 স্কুল ছাড়া যে কোনো ওয়েবসাইট আছে যেখানে ছোট্ট ছোট্ট ইস্যু গুলা যেগুলো সমাধান করা যায়, মানে সমাধান করতাম আর শিখতাম, আর দেখা গেছে যে এইগুলো আমাদের মনে থাকতো, মানে প্র্যাকটিসটা হতো আর কি এরকম ভাবে। আসলে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, এখন আপনাদেরকে যেটা বললাম যে এই যে পিএইচডিটা, আপনি এই পিএইচডিটাই এমন ভাবে প্র্যাকটিস করেন যেন দেখা না লাগে, ঠিক আছে, আপনি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করেন না, আপনি ফর এক্সাম্পল আপনি একই পিএইচডি 5 বার প্র্যাকটিস করেন, দেখেন আপনি কোড মনে থাকে কিনা। এখন আপনি যদি একবার বা দুইবার প্র্যাকটিস করে চিন্তা করেন সকল কোড মনে থাকবে, এটা এক্সপেক্ট করাটা উচিত না, এটা পসিবল না। না না, এইটা হচ্ছে আমি যে জন্য বললাম যে অনেকেই বলে যে খালি যদি কোনো ইস্যু থাকে ছোট ছোট ইস্যু সমাধান করতে, তো এইভাবে যদি আগায় তাহলে নাকি ডেভেলপ করা যায়। এখন তো আমরা তো জানি না আসলে, এই জন্য নাকি জিজ্ঞাসা করলাম যে এভাবে করা যায় কিনা। ইস্যুর ব্যাপারটা হচ্ছে ওইরকম তো আর সাইট নাই, ইস্যু গুলো তো আসলে যখন আমরা ক্লায়েন্টের কাজ করি, আমরা নিজেরাও যখন শিখছি তখন তো, যেমন আপনারা ইস্যু বলতে হচ্ছে কি, আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অনেক সময় ইস্যু ফেস করেন না, দেখা গেছে যে নিজে থেকে প্রবলেম ফেস করেন, দেন ওটা আবার নিজে থেকে ফাইন্ড আউট করে সলভ করেন, ওগুলোই মূলত ইস্যু, ঠিক আছে, বুঝতে পারছি। ওগুলো জি জি, সলভ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। ওকে, আর jQuery আরো প্লাগইন না ভাইয়া, jQuery আমরা খুব একটা প্লাগইন নিয়ে আর আলোচনা করব না, আচ্ছা ঠিক আছে, okay. কারণ হচ্ছে আমাদের আরো অনেক কাজ রয়েছে। তবে আমি আপনারা নিজেরা jQuery প্লাগইন কিভাবে শিখবেন ওটার ওয়ে গুলো আমি বলে দিব নেক্সট ক্লাসে। আর একজন কোশ্চেন করেছেন বুটস্ট্র্যাপ দেখানো হবে কিনা, হ্যাঁ বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা ছোট্ট প্রজেক্ট দেখবো। ওকে, আমরা আসবো বুটস্ট্র্যাপে। ওকে, ভাইয়া তো আপনারা, হ্যাঁ ভাইয়া বলেন। এখানে তো একটা পেজ, সবগুলো আমরা ইন্ডেক্স অফ HTML লিখেছিলাম, যদি মাল্টিপল পেজ হয় তাহলে কি সেম ভাবেই করবো আমরা? না, সেম ভাবে বলতে হচ্ছে মাল্টিপল হলে তখন হচ্ছে এই যে ইন্ডেক্স পেজটা যেখানে আছে এখানে আপনি আরেকটা পেজ তৈরি করলেন, ফর এক্সাম্পল blog.html বা হচ্ছে ফর এক্সাম্পল contact.html, দেন আপনি জাস্ট লিংক করে ফেলবেন ফাইলটার সাথে, তাহলেই হবে। বুঝতে পেরেছেন লিংক বলতে আমি কি মিন করেছি? লিঙ্ক মতো যে মেনু আছে, মেনুর সঙ্গে লিঙ্ক করে হ্যাঁ, দেবো। ধরেন মেনুতে আপনি কন্টাক্ট রাখলেন, এখন কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট পেজে যাবে, তাহলে আপনি জাস্ট এই যে contact.html এটা দিয়ে দিবেন, তাহলে লিংক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, নেক্সট ক্লাসে আপনারা আবার সবাই জয়েন করবেন।